হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারের উপর আজকে আমাদের তৃতীয় লেকচার। আমরা গত ক্লাসে নিউক্লিয়াসের স্টেবিলিটি নিয়ে আলোচনা করছি। কোন নিউক্লিয়াসটা স্টেবল, কোন নিউক্লিয়াসটা আনস্টেবল। নিউক্লিয়াসটা স্টেবল যদি হয় তার নিউট্রন এবং প্রোটনের অনুপাতটা হবে কত, 1। আর কোন একটা নিউক্লিয়াসে যদি নিউট্রন সংখ্যা যদি প্রোটন সংখ্যার চেয়ে যদি অনেক বেশি হয় তখন ওই নিউক্লিয়াসটা আনস্টেবল হয়। এখন আমরা আলোচনা করব এখান থেকে একটা এমসিকিউ আসে। আমরা এর আগে বলছি একটা নিউক্লিয়াস কখন স্টেবল হয়, যখন তোমার কি হবে, নিউট্রন এবং প্রোটনের অনুপাতটা কত হবে, 1 হবে। আর যখন নিউট্রন আর প্রোটনের অনুপাতটা 1 এর চেয়ে অনেক বেশি হবে, যখন তোমার কোন একটা নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যাটা প্রোটন সংখ্যার চেয়ে কি হবে, অনেক বেশি হবে, তখনই ওই নিউক্লিয়াসটা আনস্টেবল হবে। তখনই ওই নিউক্লিয়াস থেকে আলফা, বিটা এবং গামা রশ্মি কি হবে, নির্গত হবে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসে, এটা দেখো, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু দেখো। হ্যাঁ, আশা করি সাউন্ড ক্লিয়ার থাকার কথা। হ্যাঁ, ওকে। কোশ্চেনটা হচ্ছে, একটু দেখো, একটু দেখো, এখান থেকে কোশ্চেনটা আসে, একটি মৌলিক পদার্থ কখন তোমার স্থায়ী হয়। এখানে এমসিকিউ এডমিশন টেস্টের জন্য, এটা ইউএটি ইউনিভার্সিটি এডমিশন টেস্টের জন্য। এটা একটি মৌলিক পদার্থ কখন স্থায়ী হয়। একটি মৌলিক পদার্থ কখন তোমার স্থায়ী হয়। অ্যাটেনশন, এখানে এটার অ্যানসারটা হবে কি, যখন মৌলিক পদার্থের নিউক্লিয়াসটা স্টেবল থাকবে তখনই ওই মৌলিক পদার্থটা কি হবে, তোমার স্থায়ী হবে। এটা নিউক্লিয়ার কনসেপ্টে। তাহলে এখানে কি হবে, একটা নিউক্লিয়াস কখন তোমার স্টেবল হয়, যখন তোমার নিউট্রন আর প্রোটনের অনুপাতটা কত হয়, 1 হয়। এটাকে ক্যালকুলেশন করলে কি বলতে পারি, যখন নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা পরস্পর কি হবে, সমান হবে, তখনই একটা নিউক্লিয়াস কি হবে, স্টেবল হবে। এটা হবে অ্যানসার। অ্যানসারটা এভাবে থাকতে পারে, নিউট্রন আর প্রোটনের অনুপাতটা কত, 1, অথবা আড়াআড়ি যদি গুণ করে রাখি তাহলে বলতে পারো নিউট্রন আর প্রোটনের সংখ্যাটা কি পরস্পর কি হবে, সমান হবে। একটা মৌলিক পদার্থের নিউক্লিয়াসটা স্টেবল যদি হয় তাহলে ওই মৌলিক পদার্থটা কি হবে, স্টেবল হবে। আর ওটা যদি আনস্টেবল যদি হয় তাহলে ওই নিউক্লিয়াসটা বিভাজিত হবে, আর ওই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে অন্য আরেকটা নিউক্লিয়াস কি করবে, তোমার তৈরি করবে। তাহলে এটার অ্যানসার হচ্ছে এটা। এখান থেকে সেকেন্ড কোশ্চেনটা, এখান থেকে তোমার আইসোটোপ থেকে আরেকটা কোশ্চেন হয়। দেখো, এটা কোশ্চেন হচ্ছে 2। এ পর্যন্ত আবিষ্কৃত আইসোটোপের সংখ্যা কয়টা। এ পর্যন্ত আবিষ্কৃত, আমরা একবারে পড়ে যাব, পরবর্তীতে এগুলো মনে থাকে না তোমাদের। আবিষ্কৃত আইসোটোপের সংখ্যা, আইসোটোপের সংখ্যা কত, এটা তোমাদের 9-10 এর বইতেও ছিল, বাট এটা এডমিশন টেস্টে এই সিম্পল জিনিসও আসে। তুমি দেখো, এটার অ্যানসারটা হবে কত, 1300। এটার অ্যানসারটা হবে কত, 1300। এই দুটো তোমার কোশ্চেন আইসোটোপ থেকে হয়, এবং আইসোটোপ থেকে আরো কোশ্চেন হয়, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে, এ পর্যন্ত তুমি উঠাই নাও। তুমি একটু বলো যে আমাদের সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা, একটু কমেন্টস একটু জানাও যে তোমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। আমরা পরবর্তীতে দেখো, আমাদের এখানে একটা নোট লিখতে হবে। নোট এ কেস 1, এটা নিয়ে আমরা কথা বলবো। দেখো, আমরা আলফা, বিটা এবং গামা রশ্মি সম্পর্কে আমরা জানি, তারপরও আমাদের কিছু জানতে হবে ইনফরমেশন। দেখো, আমরা দেখো, এটা হচ্ছে সংকেত, এটা আমাদের একটু জানা দরকার হবে, কারণ আমরা রিঅ্যাকশন করার ক্ষেত্রে এটা দরকার আছে। আলফা,
এটার সংকেতটা আমরা জাস্ট এভাবে লিখি, হিলিয়াম এটা ভর, এটার চার্জ কত 2+। যখন বিক্রিয়া করা হয় তখন এই 2+ কে লেখে না, এটা দ্বারা তোমার এই নিচের অংশটা দ্বারা তোমার ইন্ডিকেট করে চার্জ, আর উপরের অংশটা দ্বারা ইন্ডিকেট করে কি তোমার ভর। আমি লিখে দেব তোমাকে নিচেরটার উদাহরণের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে কি তোমার, এটাকে জাস্ট এভাবে রিপ্রেজেন্ট করে আলফা, এটা 2 আর এটা কি তোমার 4, এভাবে রিপ্রেজেন্ট করে। আমাদের নিউক্লিয়ার বিক্রিয়ার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট, এই কারণে আমি এটাকে একটু টেবিল করে দিচ্ছি। এদের ধর্মগুলো না, ধর্মগুলো তুমি জানো, ফিজিক্স আমাদের অনেক আইডিয়া দেয় এটা। আলফা বিটা, এটা বিটাকে এখানে রিপ্রেজেন্ট করে জাস্ট এটা -1 আর এটা 0। এটা দ্বারা ইন্ডিকেট করে তোমার কি চার্জ, আর এটা দ্বারা ইন্ডিকেট করে কি ভর। ইলেকট্রনের ভরকে ধরা হয় কি 0, বাট এই ভরটা কিন্তু প্রকৃত ভর না। ইলেকট্রনের প্রকৃত ভর কত 9.1 × 10⁻⁰ কত 28, বাট ওই মানটা কি অলমোস্ট 0-র কাছাকাছি। এই কারণে ইলেকট্রনের ভরটাকে তোমার ধরা হয় কি 0। এই ভরটা কিন্তু তোমার কি প্রকৃত ভর না, রিয়েল ভর না। ইলেকট্রনের রিয়েল ভর কত 9.1 × 10⁻⁰ কত 28, কিন্তু ওই ভরটা অলমোস্ট কি 0-র কাছাকাছি একটা মান। এই কারণে এটাকে ধরা হয় কি 0। নিচের অংশটা দ্বারা ইন্ডিকেট করে চার্জ, আর উপরের অংশটা দ্বারা ইন্ডিকেট করে কি ভর। এটাকে জাস্ট এভাবে রিপ্রেজেন্ট করে, এটা বিটা, এটা -1 আর এটা 0। তুমি দেখো পরেরটা হচ্ছে গামা। এটা হচ্ছে গামা। গামা হচ্ছে জাস্ট এভাবে রিপ্রেজেন্ট করে, জাস্ট গামা, এটা ভর, এটা চার্জ। গামা রশ্মির কোনো ভরও নাই, গামা রশ্মির কোনো কি নাই, চার্জও নাই। এটা হচ্ছে কি গামা। এই জিনিসটা তোমার জানতে হবে। আর গামা রশ্মি সম্পর্কে একটা ইনফরমেশন এমসিকিউর জন্য তুমি দেখো, এটা হচ্ছে গামা। এটা নিয়ে ইনফরমেশনটা হচ্ছে, এটা একটা গামা হচ্ছে এনার্জি, যেটাকে আমরা বলি শক্তি। এই গামা এটা একটা আলো, যেটাকে আমরা বলি লাইট। গামাটাকে আমরা কি বলি, লাইট বলি। ওকে, এটা 3 নম্বর কন্ডিশন হচ্ছে গামা হচ্ছে একটা তোমার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ওয়েভ। গামা হচ্ছে কি ওয়েভ। এটা গামা হচ্ছে এনার্জি, গামা হচ্ছে লাইট, আলো। গামা হচ্ছে কি তোমার ওয়েভ মানে তরঙ্গ, এটাকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলে। এটাকে তড়িৎ চুম্বকীয় কি বলে, তরঙ্গ বলে। ওকে, গামা হচ্ছে ফোটন। ফোটন মানে আলোর কণা, ফোটন নিয়ে আমরা কথা বলবো। এটা হচ্ছে ফোটন, আর এটার কি নাই, ভর নাই, আর এটার কি নাই, চার্জ নাই। এটার কি নাই, চার্জ নাই। ওকে, এ পর্যন্ত তোমার কোনো সমস্যা থাকার কথা না। এ পর্যন্ত তোমার কোনো কি থাকার কথা না, সমস্যা থাকার কথা না। তাই গামাটা হচ্ছে কি এনার্জি, গামাটা হচ্ছে কি লাইট, গামাটাকে আমরা বলবো ইলেকট্রোম্যাগনেটিক কি তোমার ওয়েভ। এটা ওয়েভের মতো কাজ করে এক জায়গা থেকে অন্য জায়গা। গামাটাকে আমরা বলবো ফোটন। ফোটন বলতে কি বোঝানো হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। গামার কোনো ভর নাই, গামার কোনো কি নাই, চার্জ নাই। তাহলে এই ইনফরমেশনটুকু উঠে ফেলব। আমরা একটু দেখি যে এখানে কোনো অ্যাডিশন। তোমাদের ডাউট আছে কিনা আমি যখন বলবো তখনই তুমি কমেন্টস করবা, হয়তো কোনো কমেন্টস করবা না। হ্যাঁ, আর শুধু তোমার কলেজের নাম এবং স্কুলের নাম এবং তোমার নামটা এখানে একটু প্রেজেন্ট দিয়ে যাবা। ওকে, একটু দেখো আমাদের কেস 2তে হচ্ছে, কেস 2তে আমরা কিছু মৌলের পারমাণবিক সংখ্যা মনে রাখবো। আমি জানি কিছু স্টুডেন্ট এই পারমাণবিক সংখ্যাটা তুমি জানো, কিন্তু আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া যখন করব তখন ওই সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা, এই পারমাণবিক সংখ্যাটা আমাদের খুব জানা কোনো প্রয়োজন হবে। হ্যাঁ, ওই মৌলগুলোর সাহায্যে নিউক্লিয়ার বিক্রিয়াগুলো দেওয়া হয়। এটা হচ্ছে মৌল
আর এটা হচ্ছে কি তোমার পারমাণবিক সংখ্যা। এটা হচ্ছে কি তোমার পারমাণবিক কি সংখ্যা। এটা হচ্ছে মৌল আর এটা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। এখন দেখো এটা হচ্ছে, একটু দেখো মৌলটা হচ্ছে আমি ধরে নিলাম রেডিয়াম, দেখা তো অবশ্যই যায়। এর পারমাণবিক সংখ্যাটা হচ্ছে কত তোমার, আমরা রেডন থেকে আসি, এটা হচ্ছে রেডন। এটা তো অবশ্যই তুমি লিখতে পারবা নাকি, এই মৌলটার নাম কি তোমার রেডন। এটা দেখো এটার পারমাণবিক সংখ্যা আমাদের 86, 87 এই মৌলটা নিয়ে আমাদের কাজ নাই, এই জন্য আমরা এখানে লিখলাম না। 87 মৌলটাকে আমরা ফ্রান্সিয়াম বলি, এটা নিয়ে কাজ নেই। পরেরটা হচ্ছে আর এ, এটাকে আমরা বলি রেডিয়াম, এটাকে আমরা কি বলি রেডিয়াম। ওকে, এই মৌলটার পারমাণবিক সংখ্যা কত 88 সরি, এই রেডিয়াম এর পারমাণবিক সংখ্যা কত 88। এখন দেখো তারপরের যে মৌলটা এসি, এটা হচ্ছে অ্যাক্টিনিয়াম। অ্যাক্টিনিয়াম মৌলটার পারমাণবিক সংখ্যা কত 89। এর পরের সংখ্যাটা হচ্ছে, আমি এটা কি নিচে লিখে দেবো কিনা জানি না, এই মৌলটার নাম হচ্ছে অ্যাক্টিনিয়াম। ওকে, তারপরের মৌলটা হচ্ছে থোরিয়াম, টিএইচ, এটা তুমি জানো টিএইচ, টিএইচ এটা হচ্ছে কত 90, এটাকে আমরা কি বলি থোরিয়াম, এটাকে আমরা কি বলি থোরিয়াম। এটা হচ্ছে কি তোমার 90। এর পরের মৌলটা 92 পর্যন্ত আমাদের জানতে হবে, এরপর আর জানার কোনো দরকার নেই। ওকে, থোরিয়াম। তারপরে হচ্ছে পিএ, এটা হচ্ছে প্রোটেক্টিনিয়াম, প্রোটেক্টিনিয়াম, এটার পারমাণবিক সংখ্যা কত 91। ওকে, তারপরের মৌলটা হচ্ছে ইউরেনিয়াম, যেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে, এটা নিচে লেখা যাবে কিনা আমি জানি না। ওকে, এটা হচ্ছে কি তোমার ইউরেনিয়াম, দেখা যায় কিনা, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 92। এই কয়টা মৌলের পারমাণবিক সংখ্যা একবারে তোমার মাথার ভিতরে একবারে তোমার সেটআপ করে রাখতে হবে। এই কয়টা মৌলের পারমাণবিক সংখ্যা, একটা হচ্ছে রেডন, একটা রেডিয়াম, একটা অ্যাক্টিনিয়াম, একটা থোরিয়াম, একটা হচ্ছে কি তোমার প্রোটেক্টিনিয়াম, আর একটা হচ্ছে ইউ, বড় ইউ, এটা হচ্ছে কি তোমার ইউরেনিয়াম, এটা হচ্ছে কত 92। এই কয়টা মৌলের পারমাণবিক সংখ্যা একবারে মাথার ভিতর কি করতে হবে, সেট করে রাখতে হবে। ওকে, এই কয়টা উঠানোর পর এটা উঠাই নাও। ওকে, এটা উঠাই নাও। এই কয়টা মৌলের পারমাণবিক সংখ্যা আমাদের খুব ভালোভাবে জানতে হবে, তা না হলে আমরা নিউক্লিয়ার বিক্রিয়া জানতে হবে পারবো না। ওকে, এখানে নিউক্লিয়ার বিক্রিয়ায় একটা কন্ডিশন হচ্ছে বিক্রিয়কের তোমার ভর সংখ্যা এবং উৎপাদের ভর সংখ্যাটা পরস্পর সমান থাকে। বিক্রিয়কের মোট ভর সংখ্যা এবং উৎপাদের ভর সংখ্যা সমান থাকে, আর বিক্রিয়কের প্রোটন সংখ্যা বা চার্জ সংখ্যা এবং উৎপাদের চার্জ সংখ্যা পরস্পর কি হয়, সমান হয়। এটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়ায়। এখান থেকে এডমিশন টেস্টে কিছু কোশ্চেন হয়, এটা সলভ করার জন্য আমরা এগুলো করতেছি। নিউক্লিয়ার বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের উৎপাদের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা বলতে পারো, প্রোটন সংখ্যা বলতে পারো, চার্জ সংখ্যা বলতে পারো, এবং প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা লিখে রাখি, পারমাণবিক সংখ্যা পরস্পর সমান হয়, পরস্পর সমান হয়।
এখন আমরা নিউক্লিয়ার বিক্রিয়ার কন্ডিশন কি, বিক্রিয়কের ভর সংখ্যা উৎপাদের ভর সংখ্যার সমান হবে, আর বিক্রিয়কের পারমাণবিক সংখ্যা যেটাকে প্রোটন সংখ্যা বলি, যেটাকে চার্জ সংখ্যা বলি, এবং উৎপাদের সংখ্যাটা পরস্পর কি হবে, তোমার সমান হবে। এটা হচ্ছে। এখন আমরা কিছু নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ে করব, যেগুলো অ্যাডমিশন টেস্টে সব সময় কোনো না কোনো বছর এটা আসে, সব সময় এটাকে আমাদের ইগনোর করার কোনো সুযোগ নেই। ওকে, একটু দেখো, এটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। আমরা কিছু নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ে কথা বলবো। এক নম্বর পয়েন্ট হচ্ছে, একটু দেখো, এক নম্বর পয়েন্ট হচ্ছে, মনে করো রেডিয়াম। রেডিয়ামের পারমাণবিক সংখ্যা 88 আর এটার ভর হচ্ছে 226, 200 কত 26। রেডিয়াম এটা একটা আনস্টেবল, এই নিউক্লিয়াসটা ধরে নাও এই নিউক্লিয়াস থেকে আলফা কণা নির্গত হবে। আলফা কণার সংখ্যা, আলফা কণা এটা Ac2 আর এটা 4, এটা চার্জ +2। এই +2 তোমার কি দেওয়ার কোনো প্রয়োজন হয় না, আমি একটা দেখাবো, তুমি একটা সলভ করবা। তাহলে তুমি দেখো, এটা থেকে এটা উৎপন্ন, এটা থেকে এটা নির্গত হয়। তাহলে আমি কি বলছি, নিউক্লিয়ার বিক্রিয়ায় বিক্রিয়কে যে তোমার কি থাকবে, ভর সংখ্যা আর উৎপাদের ভর সংখ্যা সমান, বিক্রিয়কের কি তোমার চার্জ সংখ্যা, প্রোটন সংখ্যা আর উৎপাদের প্রোটন সংখ্যাটা কি হবে, পরস্পর সমান হবে। তুমি তো দেখো, এখানে এখানে তোমার টোটাল চার্জ আছে কয়টা, 80, এখানে আছে কত 2। তাহলে এখানে যদি 88 হয়, তাহলে এখানেও তোমার কত হবে, 88 হবে। তাহলে এখানে আছে 88 আর এখানে উৎপন্ন আলফা কণার জন্য তোমার কি আছে, আছে কত 2। তাহলে এখানে 88 হওয়ার জন্য তাহলে এখানে কত পারমাণবিক সংখ্যা হবে, 86। কারণ এখানে আছে কত 88, এটা থেকে নির্গত যেটা হচ্ছে সেটার কত প্রোটন সংখ্যা বা চার্জ সংখ্যা কত তোমার 2। তাহলে এখানে যে পারমাণবিক সংখ্যাটা হবে সেটা হবে কত, 86। সংখ্যা বিশিষ্ট মৌলটা জানো, সেটাকে আমরা কি বলি, রেডন বলি। 86 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটাকে রেডন। তাহলে তুমি দেখো, এটার তোমার ভর টোটাল কত আছে, 226, 226, আর এটার ভর কত আছে, এখানে যদি 226 হয় তাহলে এখানেও কত হবে, 226। তাহলে এটা যদি 4 হয় তাহলে এটার ভর কত হবে, 226 হওয়ার জন্য কত দরকার, 2 2 2, 200 কত হবে বলো তো, 22। 200 কত 22। যেহেতু এটা একটা নিউক্লিয়ার বিক্রিয়া, তাহলে এই নিউক্লিয়ার বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, এনার্জি উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, এনার্জি উৎপন্ন। প্রত্যেকটা নিউক্লিয়ার বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, এনার্জি তোমার উৎপন্ন হয়। ওকে, তুমি আমার কথাটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টসে একটু জানাও, যে তুমি আসলে বুঝতে পারছো কিনা, একটু কমেন্টসে একটু জানাও।
ওকে, এটা আমি আবার রিপিট করতেছি, দেখো মিম মিম এমসিপিএসসি তোমার সবচেয়ে ব্রডব্যান্ডের সবচেয়ে ভালো যে লাইনটা সেই লাইনটা নিচ্ছি, তারপর যদি ঝামেলা হয় কি করবো বলো। ওকে, আমি এটাকে আবার রিপিট করতেছি। ওকে, এখন আমি এটাকে আবার রিপিট করতেছি, তুমি একটু দেখো, আমি এটাকে আবার রিপিট করতেছি। দেখো তোমার এর আগে তোমার মাই জিপি থেকে মনে করো এই ক্লাসগুলো নিতাম, হ্যাঁ নেট কিনে, তখনও দেখলাম ঝামেলা। আজকে তোমার পুরো ভালো একটা ব্রডব্যান্ডের লাইন এখানে সেট আপ করলাম, সবচেয়ে ওদের সবচেয়ে ভালো যে প্যাকেজটা সেটা। এরপর যদি হয় তাহলে কি করবো বলো, এই কারণে রাত্রবেলা একটু চাপ থাকে নেটের বেশি, এই কারণে সকালবেলা যদি পড়াতে পারতাম তাইলে তোমার কি এই নেট সমস্যাটা আর হতো না। ওকে ঠিক আছে, একটু দেখো, আশা করি ঠিক হয়ে যাবে। একটু দেখো, এখানে একটা মৌল হচ্ছে রেডিয়াম, এটার তোমার পারমাণবিক সংখ্যা 226। এদের অনেকগুলো আইসোটোপ থাকে, ভর সংখ্যা ভিন্ন ভিন্ন থাকতে পারে। আর একটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস যেটা আছে তাদেরও, এই কোশ্চেনটা আমি বলবো পরে। তুমি দেখো এটা থেকে মনে করো আলফা কণা নির্গত হলো, আলফা কণার তোমার আলফা কণার ভর কত, তোমার 4, এটা চার্জ কত 2, এটাকে 2+ দিলাম। এটা একটা কি তোমার আনস্টেবল একটা নিউক্লিয়াস, এই আনস্টেবল নিউক্লিয়াস থেকে আলফা কণা মনে করো নির্গত হলো। এখান থেকে যদি আলফা কণা যদি তোমার নির্গত যদি হয় তাহলে তোমার কি এখানে আরো কিছু মৌল উৎপন্ন হবে। তাহলে কারণ একটা নিউক্লিয়ার বিক্রিয়ায় বিক্রিয়কের এই তোমার পারমাণবিক বা চার্জ সংখ্যা আর উৎপাদের চার্জ সংখ্যা পরস্পর সমান হয়। এখানে কি বিক্রিয়কের ভর সংখ্যা আর উৎপাদের ভর সংখ্যাটা পরস্পর কি হবে, সমান হবে। এখানে চার্জ আছে কত 88, এখানে চার্জ কত আছে 2, তাহলে তোমার উৎপাদে হতে হবে কত 88। এখানে যদি 2 যদি থাকে তাহলে 88 হতে হলে তাহলে কত কয়টা লাগবে তোমার 86, কয়টা লাগবে 86 চার্জ বা প্রোটন সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসটা কার, রেডনের। 86 প্রোটন সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসটা কার, তোমার রেডনের। তাহলে এটা হবে কি তোমার রেডন। তুমি দেখো এটার ভর যদি 226 হয় আর এটার ভর যদি 4 হয়, তাহলে এখানে যদি 226 যদি থাকে তাহলে এখানেও টোটাল ভর থাকবে কত 226। তাহলে এটার ভর যদি 4 হয় তাহলে এটার ভর হবে কত 226 হওয়ার জন্য কত হবে 200, কত হবে তোমার 22, 222 আর 4 কত হবে 26। যেহেতু এটা নিউক্লিয়ার বিক্রিয়া সেজন্য এখানে কি হবে, এনার্জি উৎপন্ন হবে। এখানে কি উৎপন্ন হবে, এনার্জি তোমার উৎপন্ন হবে। তুমি এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো, যে এই পর্যন্ত এই বিক্রিয়াটা তুমি বুঝতে পারছো কিনা এটা একটু আমাকে জানো। দেখো সেকেন্ড রিঅ্যাকশনটা আমি যদি লিখি, দেখো এটা সেকেন্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে, এটা ধরে নাও থোরিয়াম। এটা হচ্ছে কত তোমার, মনে করো এর পারমাণবিক, মনে করার কিছুই নাই, এর পারমাণবিক সংখ্যা কত তোমার 90, এটার ভর সংখ্যা ধরো 230। এগুলো কিন্তু আইসোটোপ আছে, অনেক সময় 234 ও লিখতে পারি ভর সংখ্যা, কারণ এগুলোর অনেক কি আছে বলতো, আইসোটোপ আছে। এখন দেখো এটার থেকে যদি তোমার আলফা কণা যদি তোমার এটা থেকে যদি আলফা কণা যদি নির্গত হয়, তাই আলফা কণা যদি নির্গত হয় আমি ধরে নিলাম এটা কি তোমার আলফা কণা 2 আর এটা 4, এটার চার্জ কত 2+, তাহলে এটার ভর যদি হয় 90 আর এটার ভর যদি হয় 2, তাহলে এখানে কত কত যোগ করলে আমার এখানে 90 সংখ্যাটা পাবো 88। তাহলে 88 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটাকে রেডিয়াম।
মৌলটাকে তোমার 88 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটাকে তোমার রেডিয়াম। এটার ভর আছে কত 230। এখান থেকে যদি 4 যদি ভর আর এখানে ভর আছে কত 4, তাহলে এখানে 230 হবে, এখানেও কত হবে 230, মানে 230 হবে। তাহলে এটা আছে কত 4, 230 হতে হলে এটা কত হবে 2 to 6। এটা যেহেতু একটা নিউক্লিয়ার বিক্রিয়া, তাহলে এখানে কি হবে, অবশ্যই এখানে এনার্জি কি হবে উৎপন্ন হবে। এটা এনার্জি কি হবে বলতো উৎপন্ন হবে, এটা হবে এনার্জি। ওকে, তৃতীয় নম্বরে দেখো, তুমি এই তৃতীয় নম্বরটা তুমি করবা, বা তৃতীয় নম্বরটা আমি দেখাচ্ছি, 4 নম্বরটা তুমি করবা। এখানে দেখো, এটা কার্বন, এটা 6, এটা 14। কার্বন এটা 6, এটা কি তোমার 14। এখানে মনে করো এই তোমার এটা আমরা জানি কার্বনের দুটো স্থায়ী আইসোটোপ। কার্বনের কয়টা স্থায়ী আইসোটোপ? দুটো। আর এটা কি বলতো তেজস্ক্রিয় আইসোটোপ। কালকে লিখে দিছি, দেখবা যে ওখানে স্থায়ী আইসোটোপ কয়টা, প্রকৃতিতে স্থায়ী আইসোটোপের সংখ্যা কার্বনের কয়টা? দুইটা, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে কত 13। আর এটা কি কার্বন 14টা হচ্ছে কি তোমার কার্বনের কি তেজস্ক্রিয় আইসোটোপ। মনে করো এটা বিটা কণা নির্গত করলো, বিটা কণার সংকেতটা কি, এটা কি হবে বলতো -1, এটা কত 0। তাহলে তুমি দেখো এটার চার সংখ্যা কত 6, আর এখানে চার সংখ্যা কত আছে -1। তাহলে এখানে যদি 6 হয়, তাহলে এখানেও তোমার কি করতে হবে 6 হতে হবে। এখানে যদি 6 হয়, তাহলে এটা এখানেও কত হতে হবে 6। তাহলে এটাকে আমি যদি 6 লিখি, তাহলে আমি দেখো তো 6 যদি এখানে যদি তৈরি করতে চাই, এটা -1, যদি 6 তৈরি করতে হয় তাহলে হবে কত বলতো 7। তাহলে হবে কত 7। তাহলে 7 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটাকে বলতো নাইট্রোজেন, এই নাইট্রোজেন। তাহলে এটার ভর কত 14, এটার ভর কত 14, আর এখানে ভর কত 0। তাহলে এখানে ভর কত হবে তোমার 14 হবে, আর এটার সাথে কি হবে এনার্জি কি হবে বলতো তৈরি হবে। এই রিঅ্যাকশনটাকে জাস্ট এভাবেও রিপ্রেজেন্ট করা যায়, এই রিঅ্যাকশনটাকে একটু অন্যভাবেও রিপ্রেজেন্ট করে। এই বিটা কণাটাকে যদি আমি লিখছি কোন সাইডে, রাইট সাইডে, এই বিটা কণাটাকে যদি আমি লেফট সাইডে যদি লিখি, তাহলে এর লেখার প্যাটার্নটা একটু দেখো তো, এটা 6, এটা 14। এই বিটা কণাটাকে যদি আমি বাম পাশে লিখি, এটা হবে মাইনাস, এটা -1, এটা কি তোমার 0, এটা কি হবে নাইট্রোজেন, এটা 7, এটা 14 প্লাস এখানে তৈরি হবে কি তোমার এনার্জি তৈরি হবে। জাস্ট এভাবে হবে। এখানে কি আমি আবার বলছি, এটা আছে কোন সাইডে, রাইট সাইডে। আমি এই জিনিসটাকে একটু অন্যভাবে লিখলে, এটাকে লেফট সাইডে লিখলে, রাইট সাইডে প্লাস যদি হয় তাহলে লেফট সাইডে কি হবে মাইনাস হবে। ঠিক এটার ক্ষেত্রে আলফা কণাটাকে এই পাশে লিখছি কি তোমার প্লাস আকারে, এই পাশে লিখলে কি রাখতাম মাইনাস আকারে। তাহলে এই ইকুয়েশনটাকে জাস্ট এইভাবে নিউক্লিয়ার বিক্রিয়াকে কি করা যায় রিপ্রেজেন্ট করা যায়। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা সেটা একটু কমেন্টস একটু জানাও, কারো কোনো সমস্যা আছে কিনা। ওকে, হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে কিনা। তোমার শাহনাজ পারভীন লিপি, সে বলছে যে এটাকে আবার রিপিট করতে, কার্বনেটটা আমি আবার বলবো, আর কারো কোনো সমস্যা আছে কিনা। ওকে, তুমি দেখো তাহলে আমি কার্বনেটটা রিপিট করতেছি। দেখো আচ্ছা খালেদা জান্নাত, তুমি তোমার কোশ্চেনটা আরেকটু ভালোভাবে করো। হ্যাঁ, সবাই কোশ্চেন করো, এই কোশ্চেনটা একটু দেখে নিই। ওকে, ঠিক আছে, কার্বনেটটা আমি আবার রিপিট করতেছি। একটা কণা আলফা কণার সাথে সাথে, খালেদা জান্নাত আলফা কণার সাথে সাথে সে বিটা কণাও নির্গত করতে পারে। আমি জাস্ট একটা মৌল থেকে আলফা কণা নির্গত হলে তার কি চেঞ্জ হয়, আর একটা কণা থেকে বিটা কণা নির্গত হলে তার কি চেঞ্জ হয়, জাস্ট ওই চেঞ্জটাই এখানে লিখছি। একটা নিউক্লিয়াস থেকে আলফা কণার কাছাকাছি সাথে সাথে তোমার বিটা কণাও কি হতে পারে বলতো নির্গত হতে পারে। ওকে, একটু দেখো আমরা যদি কার্বনেটটা যদি আবার যদি বলি, একটু দেখো এটা হচ্ছে 3 নম্বরের, এটা যদি আমি রিপিট করি, একটু দেখো এটা কার্বন 6, এটা কত 14। এই তেজস্ক্রিয় আইসোটোপটা যদি বিটা কণা যদি নির্গত করে, বিটা কণার সংকেতটা কি জাস্ট এই ইলেকট্রন, এটা মাইনাস, আর এই কি তোমার 0। আমি বলছি যে বিক্রিয়কের টোটাল তোমার প্রোটন সংখ্যা বা চার্জ সংখ্যা যত হবে, আর উৎপাদের চার্জ সংখ্যাও কি হবে তোমার তত হবে। এটার চার্জ সংখ্যা কত আছে 6,
এটার চার সংখ্যা কত আছে -1। এটা যদি 6 হয় তাহলে এখানেও কত হবে 6 হবে। তাই এখানে আছে কত -1, তাহলে এটার সাথে কত যোগ করলে 6 পাবো? -1 এর সাথে কত যোগ করলে আমি 6 পাবো? অবশ্যই কত হবে 7। এই কারণে আমরা লিখছি কত এখানে 7 লিখছি, কারণ 7 - 1 = কত বলতো 6। এই কারণে 6 আমি বলছি। এখানে যতটা চার্জ হবে এখানেও ততগুলো কি হবে চার সংখ্যা থাকবে। এখানে যদি 6 হয় তাহলে এখানেও হবে কত 6। এখানে আসলে কত -1, তাই -1 এর সাথে কত যোগ করলে তোমার কত যোগ করলে তোমার 6 হবে? এটা হবে 7। তাই 7 চার্জ বিশিষ্ট তোমার নিউক্লিয়াসটাকে, 7 চার্জ বিশিষ্ট বা চার সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসটাকে তোমার নাইট্রোজেন। এই নাইট্রোজেন এটার ভর আছে 14, বাট এটার ভর কত বলতো 0। তাহলে 0 এর সাথে কত যোগ করলে আমার 14 হবে? 14। এই কারণে এখানে ভর কত লিখছি 14। যেহেতু এটা নিউক্লিয়ার বিক্রিয়া এই কারণে এখানে তোমার এনার্জি উৎপন্ন হবে। এখানে তোমার কি এনার্জি উৎপন্ন হবে। এই বিক্রিয়াটাকে বলছি, এটা এই রাইট সাইডে আছে, এই বিক্রিয়াটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি। এটা আছে কি কার্বন 614। এই বিটা কণাটাকে এই রাইট সাইডে না লিখে যদি বাম পাশে আনি, একটা সমীকরণের ডান থেকে যদি বামে আনি তাহলে একটা মাইনাস সিম্বল দিতে হয়। তাহলে এটার ক্ষেত্রে হবে কি ই মাইনাস, এখানে কত বলতো 0, আর এখানে কত হবে এই নাইট্রোজেন, এটা 7, এটা 14, এটা প্লাস, এটা কি তোমার এনার্জি। তোমার খালি সুজন তুমি বুঝতে পারছো কিনা এবং লিপি তুমি বুঝতে পারছো কিনা এই আইডি থেকে এই কোশ্চেনটা করছে। যদি বুঝতে পারো তাহলে একটু কমেন্টস করো। ওকে, একটু দেখো। এখন দেখো এখান থেকে একটা এমসিকিউ আসে। দেখো এমসিকিউটা দেখো। কোশ্চেনটা হচ্ছে দেখো, এখানে কোশ্চেন যত নম্বর হবে ওটা লিখে নিবা। কোশ্চেন 3 আজকের জন্য। তুমি দেখো কোন প্রক্রিয়ায় বা কোন কণা নিঃসরণে থোরিয়াম, এটা 90, এটা 234, আগেরটার ক্ষেত্রে কিন্তু ভর লিখছি 230, আর এটার ক্ষেত্রে আমি ভর লিখলাম কত 23 কত 4। কারণ ওই আগেরটার এটা পরস্পরের কি আইসোটোপ, তোমার ভর সংখ্যাটা ভিন্ন। আবার তুমি মনে করো না যে স্যার আগেরটা লিখছি 230 আর এখনটা লিখলাম 234, এরকম হলো কেন? এটা কিন্তু একটা আরেকটার কি তোমার আইসোটোপ। কোন প্রক্রিয়ায় থোরিয়াম থেকে প্রোটেক্টিনিয়াম 91 আর এটা কি হবে মনে করো 234 পাওয়া যায়? কোন প্রক্রিয়া? এটার অ্যানসারটা কি হবে? কোন প্রক্রিয়ায় বলতে হচ্ছে এই থোরিয়াম থেকে কি নিঃসরণের ফলে তোমার এই থোরিয়াম থেকে কি নিঃসরণের ফলে এই প্রোটেক্টিনিয়ামটা আমি পাবো। কোশ্চেনটা হচ্ছে এটা। কোশ্চেনটা এভাবেই থাকে। আমি কোশ্চেনটাকে একটু ভেঙে বললাম। এই কোশ্চেনটা থাকে কোন প্রক্রিয়ায় থোরিয়াম থেকে প্রোটেক্টিনিয়ামটা পাওয়া যাবে। কিন্তু কোশ্চেনটাকে যদি একটু এভাবে আমি যদি বলতাম এডমিশন টেস্টে, তাহলে স্টুডেন্টের কাছে আরো ক্লিয়ার হতো তোমার কোন কণা নিঃসরণের মাধ্যমে থোরিয়াম থেকে প্রোটেক্টিনিয়াম কি তোমার পাওয়া যাবে। অ্যানসারটা কি হবে একটু কমেন্টস একটু জানাও।
ওকে, দীপ তোমার কথা আমি বুঝতে পারছি, বাট তুমি যে লেভেলের এমসিপিএসসির দীপ, তুমি যে লেভেলের অনেক স্টুডেন্টই সেই লেভেলের নাই, তুমি এমসিপিএসসির বেস্ট ক্যাটাগরি স্টুডেন্টের মধ্যে একজন, হ্যাঁ, ওয়ান অফ দেম। বাট অনেক স্টুডেন্ট অনেক কথাই বুঝতে পারে না, এই কারণে আমাকে একটু ভেঙে ভেঙে যেতে হচ্ছে। হ্যাঁ, ওকে, তুমি ওয়েট করো, অনেক ভালো ভালো টপিক আসবে। হ্যাঁ, সেই টপিকগুলো আরো ভালো হবে, তুমি মজা পাবা। ওকে, এখানে দেখো থোরিয়াম, থোরিয়াম থেকে এখানে কি তোমার, এটা থোরিয়াম, এটা কত 90, এটা 2 3 কত 4, এখান থেকে তোমার কি বিটা কণা, এটা বিটা কণা নিঃসরণ হবে। তুমি দেখো এটা বিটা কণা কি করবে, নিঃসরণ করবে। এটা কি -10 আর এখানে তৈরি হবে কি Pa91 বিটা কণা, এটা 90, এটা আছে কত -1 যদি থাকে তাহলে এখানে 90 হতে হলে তোমার কি করতে হবে, -1 এর সাথে কত যোগ করতে হবে, 91। তাহলে 91 যদি আমরা যোগ করি তাহলে তোমার কি হবে, 91 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা কি হবে, প্রোটেক্টিনিয়াম। আর এটার ভর আর এটার ভর কি হবে, তোমার কি এখানে ভর আছে 2 3 4 আর এখানে ভর আছে কত 0, ফলে এখানে ভরটা কি তোমার একই রকম থাকবে। তুমি যদি খুব ফাস্ট এটা অ্যানসার বের করতে চাও, আমি তাহলে তুমি কি করবে, দেখো বিটা কণা যদি নিঃসরণ হয় তাহলে দেখো পারমাণবিক সংখ্যা তোমার কি হবে, 1 বেড়ে যাবে। আর আলফা কণা যদি নিঃসরণ হয় তাহলে চার্জ সংখ্যা 2 এবং ভর সংখ্যা কি হবে, 4 কমে যাবে। তাহলে এখানে আমি বলছি যে বিটা কণা যদি নিঃসরণ হয়, এখানে আছে কত 90, এটা হচ্ছে কত 91। যদি আলফা কণা নিঃসরণ হতো তাহলে এটা থাকতো 90, তাহলে এখানে তোমার কি চার্জ কমে যেত কত 2 আর উপর থেকে তোমার ভর কমে যেত কত 4। তাহলে এখান থেকে আমরা ফাইনালি আমরা বলতে পারি, একটু দেখো যে তোমার আলফা কণা কোন নিউক্লিয়াস থেকে, একটু দেখো কোন নিউক্লিয়াস থেকে আলফা কণা নিঃসরণ হলে, আলফা কণা নিঃসরণে ভর 2 একক, ভর 4 একক এবং ভর 4 একক এবং চার্জ বা প্রোটন সংখ্যা 2 একক কমে যায়, 2 একক কমে যায়। ওকে, তুমি দেখো আমি যদি পরের পয়েন্টের জন্য কনসিডার করি তাহলে, এবং তোমার কোন নিউক্লিয়াস থেকে বিটা কণা নিঃসরণ হলে, উপর থেকে লিখে দিচ্ছি, নিঃসরণ হলে তোমার প্রোটন সংখ্যা 1 একক বেড়ে যাবে, 1 একক বেড়ে যায়, এটা বেড়ে যায়। ওকে, তুমি একটু দেখো এই দুটো পয়েন্ট তুমি একটু তুলে নেবা, এই দুটো পয়েন্ট এখান থেকে একটা স্মার্টলি একটা কোশ্চেন আসে, খুবই সহজ, সেটা আমরা দেখব। এটা একটু দেখে নাও। তুমি একটু দেখো এখানে আমরা যদি তোমার 5 নম্বর উদাহরণটা দিতে চাই, এটা হচ্ছে C6, এটা হচ্ছে 14। এখান থেকে আমরা দেখলাম আলফা কণা নির্গত হচ্ছে, বিটা কণা নির্গত হচ্ছে। এখান থেকে আমরা যদি গামা কণা নির্গত হয়, গামা কণার কি তোমার ভর এবং চার্জ কি তোমার 0। এখান থেকে মিলেই তোমার কোশ্চেনটা আসে, এই কারণে কোনোটা মিস করা যাচ্ছে না। হ্যাঁ, এটা কি তোমার এটা থেকে অস্থায়ী নিউক্লিয়াস থেকে তোমার কি এখান থেকে গামা কণা কি হচ্ছে তোমার এটা থেকে নিঃসরিত হচ্ছে। তাহলে তোমার এখানে কোন মৌলটা উৎপন্ন হবে, তুমি দেখো এটার ভর আছে কত, তোমার এখানে চার্জ কত আছে 0, এখানে প্রোটন সংখ্যা আছে কত 6। তাহলে 0 এর সাথে কত যোগ করলে এখানে আমার কি আসবে 6 আসবে, তোমার কি আসবে 6 যদি যোগ করি।
তাহলে 6 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা কে বলতো কার্বন। তাহলে এটার ভর আছে 14 আর এটার ভর আছে কত বলতো 0। তাহলে এই 0 এর সাথে কত যোগ করলে আমার 14 আসবে, তার মানে 14। তার মানে হচ্ছে একটু বোঝার ট্রাই করো, কোন একটা নিউক্লিয়াস থেকে যদি গামা কণা নির্গত হয় তাহলে ওই নিউক্লিয়াসের কোনো কি হয় না, তোমার পরিবর্তন হয় না। এটা যদি কার্বন 14 পাও, এটাও কি কার্বন কি তুমি পাবা 14 পাবা। কোন নিউক্লিয়াস থেকে যদি গামা কণা যদি নির্গত হয় তাহলে ওই নিউক্লিয়াসের কি হবে না বলতো, নিউক্লিয়াসের কোনো কি ঘটবে না, পরিবর্তন ঘটবে না। তাহলে এই লাইনটা থেকে বুঝতে পারছো কিনা, এই লাইনটা থেকে আমি কি বলতে পারি, কোন নিউক্লিয়াস থেকে এটার সাথে এনার্জি আসবে, কোন নিউক্লিয়াস থেকে গামা কণা কোথায় লিখে দিচ্ছি, গামা কণা নির্গত হলে ওই নিউক্লিয়াসের কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ এটা যেটা থাকবে সেটাই আমি এখানে পাবো, কোনো পরিবর্তন ঘটবে না। দেখো এটা তুমি বুঝতে পারছো কিনা, এটার আলোকে এখানে একটা কোশ্চেন এখন আমরা দিব যে এটা আসলে তুমি বুঝতে পারছো কিনা। একটু কমেন্টস একটু জানাও। ওকে, ওয়াহি আজিজ সম্ভবত বলছে তোমার কোশ্চেনটা হচ্ছে হাফ লাইফ। অবশ্যই এই দুটো নিউক্লিয়াসের হাফ লাইফের কি হবে, পরিবর্তন হবে। হাফ লাইফটা তার তেজস্ক্রিয় ধর্ম, তার তেজস্ক্রিয় ধর্মের কি থাকবে, পরিবর্তন ঘটবে। ওয়াহি আজিজ যেটা বলছো তুমি হাফ লাইফ নিয়ে তুমি বলছো যে এটার হাফ লাইফ আর এটার হাফ লাইফটা একই রকম হবে না। এটা ভাঙতে নিউক্লিয়াসটা বিভাজিত হতে যে টাইমটা নেবে তার অর্ধেক লাইফ, হ্যাঁ হাফ লাইফটাকে অর্ধেক লাইফ, হাফ লাইফটা যেতে যে টাইমটা লাগবে এটার হাফ লাইফ তোমার কি এক হবে না, ভিন্ন হবে। তার নিউক্লিয়াসের তেজস্ক্রিয় ধর্মটা তোমার কি হবে, ভিন্ন হবে। আমরা আসবো এই জিনিসগুলোকে তোমার নিউক্লিয়ার আইসোমার বলে, হ্যাঁ এই জিনিসগুলোকে নিউক্লিয়ার আইসোমার বলে, ওই অংশে আমরা আসবো, একটু ওয়েট করো। হ্যাঁ তাদের হাফ লাইফে ভিন্নতা আসবে। একটু দেখো এখান থেকে কোশ্চেনটা আসে কোনটা, দেখো এটা কত নম্বর হবে আমি জানি না কোশ্চেন নম্বর, এগুলো বোর্ডে তোমার এডমিশন টেস্টেই কোশ্চেন গুলো আসে। তুমি একটু দেখো এখানে মনে করো পি থেকে আলফা কণা নির্গত হওয়ার ফলে এখানে মনে করো কিউ পাওয়া গেল, কিউ থেকে বিটা কণা নির্গত হওয়ার ফলে আর পাওয়া গেল, আর এখান থেকে গামা কণা নিঃসরণের ফলে এস পাওয়া গেল। এখানে কোশ্চেনটা এভাবে আসে, যেভাবে আসে জাস্ট কোশ্চেনটা আমি সেভাবেই লিখতেছি। এখানে পি হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ, এক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক হবে, এক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক হবে, কোন সম্পর্কটি সঠিক হবে।
তুমি দেখো এতে থাকবে মনে করো পি ইকুয়াল টু কিউ, বিতে থাকবে কিউ ইকুয়াল টু আর, সিতে মনে করো ক দিলাম, সবকিছু মিলে যাচ্ছে এরকম মনে হচ্ছে, খ দিই তাহলে চোখে পড়বে ভালো। এটা হচ্ছে গ হচ্ছে আর ইকুয়াল টু এস, আর এখানে ঘ হচ্ছে তোমার পি ইকুয়াল টু এস। ওকে, এই চারটা অপশন ক খ গ ঘ। তোমাদের যদি দেখতে কখনো অসুবিধা হয় একটু ওয়েট করবা, তোমার ওয়াইফাই ব্রডব্যান্ড লাইনগুলো একটু তোমার কি নেটে আপ ডাউন করে স্পিডে, এই কারণে তোমার কি হয় এটা একটু দেখতে এরকম হয়। তাহলে এই চারটা সম্পর্কের মধ্যে আসলে তোমার কোন সম্পর্কটা সঠিক হবে একটু তোমার একটু কমেন্টস একটু জানাও তো। রাইট, অ্যান্সার হবে কি আর ইকুয়াল টু এস, কারণ আর ইকুয়াল টু সবগুলোর ক্ষেত্রে মৌলের পরিবর্তন হবে। আলফা কণা নিঃসরণে জাহিন, হ্যাঁ আদমজি ক্যান্টনমেন্ট স্কুল, হ্যাঁ তুমি আলফা কণা পরিবর্তনে মৌলের পরিবর্তন হয়, তুমি কেন লিখলে আমি বুঝতেছি না যে আমি কিভাবে তোমার তুমি বুঝলা যে আলফা কণার কারণে মৌলের পরিবর্তন হয় না কেন। আলফা কণা নিঃসরণ যদি হয় অবশ্যই মৌলের পরিবর্তন হবে, বিটা কণা যদি নিঃসরণ হয় অবশ্যই মৌলের পরিবর্তন হবে, কিন্তু গামা কণা যদি নিঃসরণ হয় তাহলে মৌলের কোনো পরিবর্তন হবে না। এটা আলফা নিঃসরণ হচ্ছে এই কারণে পি আর কিউ কখনো এক হতে পারে না, বিটা নিঃসরণ হচ্ছে কিউ আর আর কখনো এক হতে পারে না, কিন্তু গামা নিঃসরণ হচ্ছে এই কারণে এই মৌলের কোনো কি হবে না পরিবর্তন হবে না, অর্থাৎ আর ইকুয়াল টু কি হবে এস। তাহলে সঠিক অ্যানসারটা এটা হবে কোনটা, তোমার সঠিক অ্যানসার হবে এটা। ওকে, আমরা এই পর্যন্তই আমাদের এই তেজস্ক্রিয় কথা। হ্যাঁ তুমি জাহিন তুমি আগের উদাহরণগুলো একটু দেখো, হ্যাঁ রেডিয়াম থেকে আমরা রেডন পেয়েছি, আমরা থোরিয়াম থেকে আমরা তোমার রেডিয়াম পেয়েছি আলফা কণা নিঃসরণের ফলে, হ্যাঁ আলফা কণা এবং বিটা কণা নিঃসরণ যদি হয় একটু আমরা যদি পরবর্তী কোশ্চেনের টপিকে যাই আমাদের দেখো এটা হচ্ছে আইসোবার। এটা হচ্ছে আইসোবার, এটা দেখো আমরা আইসোটোপ নিয়ে কথা বলছি, এখন আমরা আইসোবার নিয়ে কথা বলবো। এটা দেখো আইসোবারটা দুটো শব্দ থেকে আসছে, একটা হচ্ছে আইসো আর একটা হচ্ছে এই দুটো, একটা আইসো একটা বেরোস। আইসো মানে কথাটা হচ্ছে তোমার সেম, আর ব্যারোস কথাটার মানে হচ্ছে ওয়েট। সেম ওয়েট মানে সেম ভর, অর্থাৎ কি মানে তাদের ভর কি হবে একই হবে। তুমি দেখো এখানে আমরা যদি আইসো বারটাকে একটু চেঞ্জ করে দেখি, আইসো আমরা জানি এক, বার মানে হচ্ছে ভার, ভারের সাথে আমরা এগুলো ভর, আর ভর মানে এখানে কি ভর সংখ্যাটাকে ইন্ডিকেট করি। কোন একটা মৌলের ভর মানে কি তোমার কোনটার কি হবে প্রোটন আর নিউট্রন সংখ্যার কি যোগফল, সেটাকে আমরা ভর সংখ্যা, ওই ভর সংখ্যার সাহায্যে আমরা ভরটা আমরা মেজারমেন্ট হয়। অর্থাৎ তোমার আইসোবার পরিবারের অন্তর্ভুক্ত তারাই হবে যাদের ভর সংখ্যাটা কি হবে তোমার একই হবে। আমি তোমাকে নোট করে দিয়েছিলাম এখানে সংখ্যার মধ্যে আইসোমার বাদে সংখ্যার ক্ষেত্রে হবে যে তোমার পারমাণবিক সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা। যদি কারো ভর সংখ্যাটা আইসো মানে একই, যদি ভর সংখ্যাটা যদি একই হয় তাহলে তোমার কি পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যাটা কি হবে তোমার ভিন্ন হবে। তাহলে আমরা আইসোবারের সংখ্যাটা কি দিতে পারি, যে সকল মৌলের ভর সংখ্যাটা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ও নিউট্রন সংখ্যাটা ভিন্ন হবে তাদেরকে আমরা পরস্পরের কি বলবো আইসোবার বলবো, তাদেরকে আমরা পরস্পরের কি বলবো
আইসোবার বলবো। কারো কোনো ডাউট থাকলে তুমি বলতে পারো এবং কমেন্টসে তুমি জানো। এখানে বলতে পারি যে সকল মৌলের আমাকে টোটালটাই যেতে হবে, সহজ এবং কঠিন দুই টপিকই আমাকে যেতে হবে। পড়ানোর স্টাইল হচ্ছে সহজ থেকে আস্তে আস্তে কঠিনে যেতে হবে, এবং যে কোশ্চেনগুলো তোমার বোর্ডে আসে সেটা যদি সহজও হয় এবং আমার কাছে মনে হয় সেটাকে তোমাকে নক করে যাওয়া ভালো। ওকে, যে সকল মৌলের ভর সংখ্যা একই, ভর সংখ্যা যদি তোমার একই হয় তাহলে পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা অবশ্যই তোমার কি হবে, ভিন্ন হবে। ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ও নিউট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা ও নিউট্রন সংখ্যা তোমার ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। তাদেরকে পরস্পরের আইসোবার বলে। তাদেরকে পরস্পরের কি বলা হবে, আইসোবার বলা হবে। এটা উঠে নাও, কারো যদি ডাউট থাকে একটু কমেন্টস একটু জানাও। ওয়েট ওকে, অ্যাটেনশন। তোমার যদি ভিডিও আটকে যায় তাহলে তোমার লাইনে সমস্যা,
তোমার যদি ভিডিও আটকে যায় তাহলে তোমার লাইনে সমস্যা, আমার লাইনে ভাই সমস্যা না। হ্যাঁ, আর তানভীর মাহাতাব বলছে যে আমার লাইনে সমস্যা। ভাই সবচেয়ে ভালো লাইন নিছি, আমি যদি ডিস্টার্ব হয় তাহলে আমি কি করতে পারি বলো? এখন ওই মাইজিপি দিয়েও চালাইছি, এমন কিছু করা নাই। হ্যাঁ, আর সেকেন্ড হচ্ছে তোমার ভিডিওতে আটকে যায়, তোমারটাই তোমার স্পিড যদি খারাপ হয় তাহলেও তুমি ঝাপসা দেখতে পারো। হ্যাঁ, এটা আমারটার কারণে হবে এমনটা না। ভিডিও যদি আটকে যায়, গোল গোল আসে, তখন তোমার কাছে কি হবে? তোমার ইস্যু। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। ওকে, আমরা আইসোবারটা পুরো ইয়ামিন তুমি বলছো যে এটাকে আবার রিপিট করতে, অনেকেই বলছে আবার রিপিট করতে। একটু দেখো, এটা হচ্ছে আইসোবার। এটা দুটো গ্রিক শব্দ থেকে আসছে, একটা আইসো একটা ব্যারোস। আইসো মানে সেম, ব্যারোস মানে ওয়েট, ওয়েট মানে এখানে ভর ইন্ডিকেট করছে, যাদের ভর একই হবে, অর্থাৎ যাদের ভর সংখ্যাটা একই হবে। আমি বলছি দুটো মৌলের ভর সংখ্যা যদি তোমার একই হয় তাহলে তাদের পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা চোখ বুঝে তুমি ভিন্ন লিখতে পারো। শুধুমাত্র একটা ক্ষেত্রে ব্যতিক্রম হয়, যেটা ওহি আজিজ, মনে হয় আদমজি ক্যান্টনমেন্ট স্কুল, ও এই জিনিসটা বুঝতে পারছে যে সেটা হচ্ছে অন্য ক্ষেত্রে, আইসোমারের ক্ষেত্রে, সেটা আমাদের পরে। আইসোমার এই শব্দ ব্যতীত অন্য ক্ষেত্রে যদি দুটো মৌলের যদি তোমার ভর সংখ্যা যদি একই হয় তাহলে তার পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা অবশ্যই ভিন্ন হবে, চোখ বুঝে ভিন্ন লিখতে পারবে। এখানে আইসোবারের ক্ষেত্রে আমরা বলছি এই বার মানে ভার, মানে এটা বোঝানোর জন্য টেকনিক, আর কিছুই না। আর ভার মানে ভর, ভর মানে কি? ভর সংখ্যা। আইসোবার পরিবারের অন্তর্ভুক্ত তারাই হবে যাদের ভর সংখ্যাটা কি হবে? তোমার একই হবে। যাদের ভর সংখ্যা একই হয় তাদের পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কি হয়? ভিন্ন হয়। যে সমস্ত মৌলের ভর সংখ্যা একই এবং পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আমরা কি বলি? আইসোবার। তাদেরকে আমরা পরস্পরের কি বলবো বলতো? আইসোবার। তাই আইসোবার হওয়ার মেইন কন্ডিশনটা কি? এদের ভর সংখ্যাটা তোমার কি হতে হবে? একই হতে হবে। ভর সংখ্যাটা যদি একই হয় তাহলে পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যাটা কি হবে? ভিন্ন হবে। এটাই আমি সংজ্ঞায় লিখছি, যাদের ভর সংখ্যা একই কিন্তু তোমার পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন হয় তাদেরকে পরস্পরের আমরা কি বলবো? আইসোবার বলবো। আমার কথা বুঝতে পারছো কিনা? তুমি যদি এখন ইয়ামিন তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টস একটু জানাও। ওকে, এখন একটু দেখো, এখন আমরা কিছু উদাহরণ লিখবো। দেখো এখানে একটু দেখো, যেমন এটা যেমন লেখার আগে আমি একটু বলি, আমাকে মানে তোমার ইনবক্সে বা ফোন করে বলছে অনেকে, দেখলাম যে স্যার নিষ্ক্রিয় গ্যাসের আইসোটোপ আছে কিনা? অবশ্যই আছে। আমি বলছি সোডিয়াম আর গোল্ড ব্যতীত প্রায় সকল মৌলের বহু আইসোটোপ আছে, তার মধ্যে নিষ্ক্রিয় গ্যাসও আছে। তার মধ্যে কি আছে? নিষ্ক্রিয় গ্যাসও আছে। নিষ্ক্রিয় গ্যাসেরও তোমার কি আছে? বহু আইসোটোপ আছে। আর্গন টর্গন হইতে শুরু করে রেডন টেডন, এদের সবারই কি আছে? তোমার আইসোটোপ আছে। এটা হচ্ছে অ্যান্সার। এখন দেখো কারা আইসোবার হবে একটু দেখো, আমি এখানে কার্বনের C6, এটা হচ্ছে 12, আমি এখানে কার্বনের কয়েকটা আইসোটোপ লিখতেছি। দেখো এটা C612, এটা কার্বন 6, এখানে কত হবে? 13, এখানে কার্বন 6, এটা হবে কত? 14। একটু দেখো এখানে আমি কিছু নাইট্রোজেনের কিছু আইসোটোপ লিখলাম, তাহলে তোমাকে ক্লিয়ার হবে।
নাইট্রোজেনের আইসোটোপ গুলো কত 7, এটা হচ্ছে 14, এটা হচ্ছে নাইট্রোজেনের আইসোটোপ 7, এটা হচ্ছে 15, নাইট্রোজেনের আইসোটোপ এটা হচ্ছে 7, এটা হচ্ছে কত 16, তিনটা করে বাড়াই যাবে, এরকম বহুত আছে। তুমি একটু দেখো 1 নম্বর উদাহরণে আমি যদি কনসিডার করি, তুমি একটু দেখো নাইট্রোজেন, এখানে দেখো কার ভর সংখ্যা দেখো তো, এটা নাইট্রোজেন, এটার ভর সংখ্যাটা কত 14, এখানে কার্বনের কয়টা আইসোটোপ লিখছি, নাইট্রোজেনের কয়টা আইসোটোপ লিখছি, এদের মধ্য থেকে আমরা আইসোবারটা আমরা বের করব। তুমি একটু দেখো কার্বনের এখানে কি তোমার 14 আছে কোনটা, এই আইসোটোপে। তুমি দেখো আমি যদি এটার সাথে এটার কম্পেয়ার করি, তার মানে আমি যদি লেখাটা এখানে একটু কেটে নিয়ে আসি 6 14, আর এখানে যদি আমি নাইট্রোজেন লিখে রাখি 7 কি 14, তাহলে দেখো তো এই দুটোর মধ্যে দেখো তো এখানে ভরটা অবশ্যই কোথায় থাকে, মাথায় থাকে। তাহলে এখানে কি হবে বলতো, এটার ভর সংখ্যাটা আর এটার ভর সংখ্যাটা কি বলতো একই, বাট এটার প্রোটন সংখ্যা এই প্রোটন সংখ্যাটা কি ভিন্ন। এটার নিউট্রন সংখ্যা, এখানে নিউট্রন সংখ্যা কত 14 - 6 ইকুয়াল টু কত 6, এখানে কত 14 - 7 ইকুয়াল টু কত 7। তার মানে এটা আর এটার ভর সংখ্যা সমান, প্রোটন সংখ্যা কি ভিন্ন, তাহলে নিউট্রন সংখ্যাও কি ভিন্ন, তাহলে এই দুটো মৌলকে পরস্পরের আমরা কি বলতে পারি, আইসোবার। আমি এখানে কয়েকটা কার্বনের লিখছি, কতগুলো নাইট্রোজেন দিয়েছি, এখান থেকে আমি খুঁজে বের করলাম এখানে কি 14 ম্যাচিং হয় কোনটার সাথে, এটার সাথে এটা ম্যাচিং হয়। সো এটার সাহায্যে আমি বলতে পারি এটা আর এটা পরস্পরের কি আইসোবার। তাহলে আমি এখানে লিখতে পারি এরা, এরা বলতে এগুলো না, বলতে কোনটা, এটা আর এটা পরস্পরের আইসোবার। এটা দ্বারা কি বোঝানো হবে, কার্বনের আইসোবার কে নাইট্রোজেন, আর নাইট্রোজেনের আইসোবার কে বলতো কার্বন। কার্বনের আইসোবার কে নাইট্রোজেন, নাইট্রোজেনের আইসোবার কে কার্বন। তাহলে আমি বলতে পারি এরা পরস্পরের আইসোবার। পরস্পরের কি বলা যাবে, আইসোবার। এটা পরস্পরের কি বলা যাবে, আইসোবার। এটা ফার্স্ট উদাহরণ। আমি যদি সেকেন্ড উদাহরণে যদি যাই, দেখো আমি যদি নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে একটু কম্পেয়ার করি, ছোট ছোট উদাহরণ দিলাম, দেখো তুমি যদি বুঝতে পারো এমনি বুঝতে পারবা। এটা 7, এটা কত 14, এটা নাইট্রোজেন, এটা কত 7, এটা কত 15, এটা নাইট্রোজেন, এটা 7 কত 16। আমরা অক্সিজেনের কয়টা নিই, অক্সিজেন 8 কত 16, এক করে বাড়াই যাবা। এটা আছে কত, আমি এটা কিভাবে আমি এগুলো লিখলাম, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা জানি, ভর সংখ্যা জানি, এটা আমি জানি, এরপর এক করে ভর বাড়াই যাবা। আমরা কিন্তু আইসোটোপের ক্ষেত্রে এই কথাগুলো বলছি। আমি যদি অক্সিজেনের আইসোটোপ লিখি 8 16, তারপরেরটা হবে কি 8 17, তারপরেরটা হবে কি 8 18। তাহলে তুমি এই জোড়া থেকে, এই অংশ থেকে তুমি আইসোবারটা খুঁজে বের করো। তাহলে দেখো তো এখানে নাইট্রোজেনের ম্যাক্সিমাম ভর কত 16, এটার সাথে একটু কম্পেয়ার করে দেখো 16 কোথায় আছে, এটা এটার ভর আর এটার ভর কি একই। তাহলে আমি এই ভরটাকে একটু কেটে যদি এখানে লিখি, এটা নাইট্রোজেন, এটা 7, এটা কি 16, এটা অক্সিজেন 8 কি বলতো 16। তাহলে তোমার কি এই দুটোর ভর কি তোমার একই, ভর এক, প্রোটন সংখ্যা ভিন্ন, নিউট্রন সংখ্যা ভিন্ন, এজন্য এরা পরস্পরের কি আইসোবার। এরা পরস্পরের কি হবে বলতো আইসোবার। এরা পরস্পরের কি বলা যাবে, আইসোবার বলা যাবে, এদেরকে পরস্পরের আইসোবার বলা যাবে। এখন তুমি দেখো আমার এই উদাহরণগুলো তুমি বুঝতে পারছো কিনা, তুমি এটা একটু আমাকে একটু কমেন্টস একটু জানাও। ওকে, একটু দেখো ক্যামেরার তো মামুন, ক্যামেরার তো তোমার বোর্ডের দিকেই ফোকাস করো, আমি বুঝতেছি না তুমি কোন দিকের কথা বলছো। হ্যাঁ, তুমি আমাকে পরে আমাকে ফোন করে একটু জানাও যদি ভালো আইডিয়া থাকে কি
কিভাবে ফোকাস করতে হয়। তানভীর বলছে নিষ্ক্রিয় গ্যাস নিয়ে আর্গন। আমরা আর্গন নিয়ে একটা উদাহরণ দিই, নিষ্ক্রিয় গ্যাস নিয়ে একটা উদাহরণ দিই, কারণ ও অনেকদিন মানে আইসোটোপ বলার পর থেকেই খালি নিষ্ক্রিয় গ্যাস নিয়ে ওর একটা মাথা ব্যথা আছে। আচ্ছা, আমরা তৃতীয় উদাহরণটা একটু দিই ওর কথায়। ও কোন মৌল দিয়ে বলছে একটু দেখি, ওর কমেন্টসটা একটু দেখে নি। আর্গন আর পটাশিয়াম, দেখি আর্গন আর পটাশিয়ামের কি খবর। এটা হচ্ছে কি তোমার পটাশিয়াম কে, এটা হচ্ছে কত 19, এটা 39 কে, এটা 19, এটা কত 40, এটা কত আছে কে, এটা কত তোমার 19, এটা 41, এরকম আছে। তুমি দেখো আর্গনের ক্ষেত্রে মজাটা কোথায়, আর্গন 18 এর আইসোটোপটা 36 থেকে শুরু হয়। এটা আর্গন, আমরা তো আর্গনের ক্ষেত্রে ভর 39 আছে, কথা কি বুঝছো কিনা। আমি যদি আর্গনের ক্ষেত্রে যদি কনসিডার করি এটা আর্গন, আমি ধরলাম এটা আর্গন, এটার পারমাণবিক সংখ্যা এত, আর এটার ক্ষেত্রে আমি লিখলাম এটার ভর হচ্ছে কত 39। এখন দেখো এখানে আর্গনের ক্ষেত্রে বাম পাশও আছে 36, 37, 38, 39, তোমার 40, হ্যাঁ 41, তোমার 46 পর্যন্ত প্রায় এরকম আছে। হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে দেখো আমরা যদি এটাকে কনসিডার করি, এটা আর্গনে আরো আছে, আরো কয়েকটা লিখি তোমার। আর্গন 18, 36, আর্গন 18, এটা কত 37, এখানে কি আর্গন 18, এটা মনে করো 38, আর্গন 18, এটা কত 39, আর্গন 18, এটা কত 40, এগুলো সবই আছে। তাহলে আমরা এটা 40 নিয়ে 19, পটাশিয়াম 40, এটার সাথে তোমার কি আর্গন কি 40 কি তোমার মিল আছে। তাহলে আমি এটা তৃতীয় নম্বর উদাহরণে কি বলতে পারি 14, এটা কত 40, আর্গনটাকে আমরা আগে লিখলাম, আগে পরে লিখলে কোনো ব্যাপার না, এটা 40, আর এটার ক্ষেত্রে পটাশিয়াম 19, এটাও লিখলাম কত 40। তাহলে এদের ভর সংখ্যা এক, এটা কি প্রোটন সংখ্যা কি তোমার ভিন্ন, তাহলে এরা পরস্পরের কি হবে, এরা পরস্পরের কি হবে তোমার আইসোবার, এরা পরস্পরের কি হবে আইসো। পটাশিয়ামের আরো আছে এরকম, আমি লিখি নাই, টাইম চলে যাবে অনেক, হ্যাঁ টপিক আগাবে না এই কারণে লিখি নাই। ওকে, একটু দেখো তুমি আইসোবারের উদাহরণগুলো থেকে দেখো, এদের ক্ষেত্রে দেখো মৌলগুলো কি একরকম নাকি ভিন্ন রকম, ভিন্ন রকম। মৌল যদি ভিন্ন হয় তাহলে তাদের পর্যায় সারণীতে অবস্থানও কি ভিন্ন, তাদের পারমাণবিক সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে তোমার ইলেকট্রন বিন্যাসটা কি হবে বলতো ভিন্ন হবে, ইলেকট্রন বিন্যাসটা তোমার কি হবে ভিন্ন হবে। ইলেকট্রন বিন্যাস যদি ভিন্ন হয় পর্যায় সারণীতে তাদের অবস্থানটা কি হবে ভিন্ন হবে। এদের অবস্থান ভিন্ন হওয়া মানে কি এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম কি হবে ভিন্ন হবে। তার মানে হচ্ছে আইসোবারগুলো কখনো একই মৌলের হয় না, যেটা আইসোটোপে হইতো। তোমার পটাশিয়ামের আইসোটোপ পটাশিয়াম, হাইড্রোজেনের আইসোটোপ হাইড্রোজেন, কিন্তু আইসোবারের ক্ষেত্রে কি হবে ভিন্ন মৌলের হয়। পর্যায় সারণীতে তাদের অবস্থানটাও কি বলতো ভিন্ন, এদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলীও কি হবে ভিন্ন হবে। তাহলে আইসোবারের বৈশিষ্ট্যের ক্ষেত্রে একটু দেখো, ওকে একটু দেখো আমরা যদি আইসোবারের বৈশিষ্ট্য যদি লিখি একটু দেখো, আইসোবারের আমরা যদি একটু বৈশিষ্ট্য লিখি, ওকে এক নম্বর পয়েন্ট হচ্ছে এরা একই মৌল নাকি ভিন্ন মৌল, ভিন্ন মৌল, এরা ভিন্ন মৌলের হয়, এরা ভিন্ন মৌলের হয়। এক সেকেন্ড চলে আসবে, একটু ঘোলা আসলেও চলে আসবে, একটু ওয়েট করো। ওকে অ্যাডিশন, হ্যাঁ হ্যাঁ এখানে 39 যেটা আছে 39, হ্যাঁ এখানে কে জানি বলছে পটাশিয়াম 39 এবং আর্গন যে 39 আছে এরাও পরস্পরের কি বলতো আইসোবার, এটাও তোমার আইসোবার। আমি 40টা নিলাম, এটাও পরস্পরের কি হবে আইসোবার হবে। একটু দেখো এরা ভিন্ন মৌলের হয়, পর্যায় সারণীতে অবস্থান এদের ভিন্ন, পর্যায় সারণীতে
এদের অবস্থান ভিন্ন হয়। এদের অবস্থান ভিন্ন হয়। তৃতীয় নম্বর পয়েন্টে দেখো, 3 নম্বর পয়েন্ট হচ্ছে এদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী ভিন্ন। এদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী ভিন্ন। রাসায়নিক ধর্মাবলী তোমার ভিন্ন হয়। এটা ভিন্ন হয়। এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা একটু কমেন্টসে একটু জানাও। ওকে, তানভীর মাহমুদ নাকি মাহতাব, তুমি বুঝতে পারছো? ওকে, তুমি হাইড্রোজেনের শতকরা সংযুতি বের করতে পারছো? হাইড্রোজেনের আইসোটোপের তানভীর, ওটা তোমার 9 10 এর কোশ্চেন। 9 10 এর জিনিসগুলো যেটা জানো সেটা আমরা কেন এখানে রিপিট করব এই কারণে। হ্যাঁ, ওকে, তুমি একটু দেখো, আমরা এখন আইসোটোন নিয়ে কথা বলবো। আইসোটোন, কেউ যদি ক্যামেরার ফোকাস সম্পর্কে যদি ভালো কোনো আইডিয়া থাকে আমাকে একটু ইনবক্সে একটু জানাইও, অথবা 9টার পর ফোন দিয়ে আমাকে একটু জানাইও যে ফোকাসটা কিভাবে করতে হয় বা কি করলে ভালো হয়। হ্যাঁ, লাইনে কোনো ডিস্টার্ব নাই আশা করি। ওকে, আইসোটোন, এটা একটু দেখো। আইসোটোনের ক্ষেত্রে আইসো মানে আমরা হচ্ছে একই ইন্ডিকেট করি। টোনের ন দ্বারা ইন্ডিকেট করে কি নিউট্রন সংখ্যা। এটা ইন্ডিকেট করে কি নিউট্রন কি সংখ্যা। অর্থাৎ যাদের নিউট্রন সংখ্যা একই হবে, আমি বলছি 3টা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা যদি একই হয় তাহলে অন্য সংখ্যা দুটো তোমার কি হবে? ভিন্ন হবে। তাহলে যাদের নিউট্রন সংখ্যা একই হবে কিন্তু ভর সংখ্যা এবং তোমার কি পারমাণবিক সংখ্যা তোমার ভিন্ন হবে, তাদেরকে আমরা কি বলবো? আইসোটোন বলবো। তাদেরকে আমরা কি বলবো? আইসোটোন। আইসোটোনের ক্ষেত্রে আইসো মানে কি একই, এটা মনে রাখার জন্য। টোনের ন মানে কি নিউট্রন সংখ্যা। এটা জাস্ট এই নকে এখানে ফোকাস করা হচ্ছে, আর এখানে ইংরেজি টার্মে এন দ্বারা ফোকাস করা হয়। এই এন দ্বারা কে ইন্ডিকেট করে? নিউট্রন সংখ্যা ইন্ডিকেট করে। অর্থাৎ যে সকল মৌলের নিউট্রন সংখ্যা একই হয় কিন্তু ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে পরস্পরের আমরা কি বলবো? আইসোটোন। কারণ তুমি জানো নিউট্রন সংখ্যা যদি এক হয় তাহলে অন্য সংখ্যা দুটো অবশ্যই তোমার কি হবে বলতো? ভিন্ন হবে। তাহলে এটার অ্যানসারটা আমরা কি লিখতে পারি দেখো। তাহলে আমরা বলতে পারি যে সকল মৌলের একটু দেখো, যে সকল মৌলের নিউট্রন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা বা এটাকে আমরা প্রোটন সংখ্যা বলতে পারতাম, ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ভিন্ন হয়, এটা ভিন্ন হয়, তাদেরকে
তাদেরকে আইসোটোন বলে। আইসোটোন বলে, তাদেরকে আইসোটোন বলে। আইসোটোনের উদাহরণটা আমরা দিচ্ছি। ওকে, নিউট্রন সংখ্যা তোমার কি হবে? একই হবে। এরপর উদাহরণের পর আমরা এটাকে ক্লিয়ার করে দেব। মার্কার পেনের কালি তো দেখতেছি না। ওকে, তুমি দেখো এই পর্যন্ত তুমি একটু উঠাই নাও, দেখা যাচ্ছে নাকি ঝাপসা? হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার। না, তানভীর খুব তোমার এটা কমেন্টস করছে দীপা, ফারজানা দীপা। তোমার তানভীর ও খুব অনেক, তুমি কোন তানভীর বলছো আমি জানি না। তানভীর মাহতাব যদি হয় আমাদের আদমজি ক্যান্টের, ও খুব ভালো স্টুডেন্ট এবং ওর রেজাল্ট এবং পারফরমেন্স খুব ভালো। ওকে আমি অনেক দিন থেকেই আমি চিনি। হ্যাঁ, এই কারণে তোমার কনফিডেন্স তোমার বেড়ে যাওয়ার কথা। ওকে, অ্যাটেনশন, তুমি তো দেখো আমরা যদি এটা উদাহরণ যদি দিতে চাই, একটু দেখো এটার যেমন এটার উদাহরণটা আমরা যদি দিতে চাই, ঠিক একই ভাবে আমরা প্রথমে একটু সহজ উদাহরণ দিয়ে দিই। কঠিন তুমি সহজটা বুঝতে পারলে কঠিন গুলো পারবা, এমন কিছু না। তুমি দেখো নাইট্রোজেন এটা 7, এটা 14, এটা নাইট্রোজেন এটা 7, এটা কি 15, এটা নাইট্রোজেন এটা 7, এটা 16। আমি এখানে মনে করো তোমার এখানে আমি ধরে নাও কার্বনের সাথে কম্পেয়ার করলাম 6 12, এখানে কার্বন 6 13, এখানে কার্বন এখানে মনে করো 6 14, এটা আছে। তুমি এখন বের করো তোমার এখানে টাইপিং তুমি হাইফেন সংকেতের মাধ্যমে লিখবা। তোমার খাতায় আমি কিন্তু লিখে দিচ্ছি নিউক্লিয়ার সংকেত, হাইফেন সংকেত। এই সংকেতের মাধ্যমে দেখাও কোনটা পরস্পরের আইসোটোন হবে। এটা হচ্ছে নাইট্রোজেনের আইসোটোপ, এটা হচ্ছে কার্বনের আইসোটোপ। এখান থেকে তুমি সেট বের করো যে কোনটা কার্বন আর নাইট্রোজেন পরস্পরের আইসোটোন। এটা একটু কমেন্টসে একটু জানাও তাড়াতাড়ি ফার্স্ট। ওকে, এখন দেখি অনেকে বলছে, এখন দেখো এখানে তোমার কি তোমার নিউট্রন সংখ্যাটা সমান করতে হবে। আগে একটু জোরটা বের করে নিই। এখানে আছে 6টা নিউট্রন, এখানে 7 8 9, এখানে দেখো 13 আর 6, 13 থেকে 6 যদি মাইনাস করি, দেখো এখানে আছে কত 14 7, মাইনাস করলে কত হয় 7, আর এখানে 13 থেকে 6 মাইনাস করলে কত হয় 7। নিউট্রন সংখ্যাটা কি ঘর থেকে মাথা? এখানে নিউট্রন সংখ্যা 7টা, এখানেও কয়টা 7টা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 6 13, আর নাইট্রোজেন এখানে বলতে পারি কি 7 14। এখানে নিউট্রন সংখ্যা কত? এখানে নিউট্রন সংখ্যা কত 7, আর এখানেও নিউট্রন সংখ্যা কত বলতো 7। তাহলে এদেরকে পরস্পরের আমরা কি বলতে পারি? আইসোটোন বলতে পারি। সবার আগে অ্যানসারটা করছে খালিদ আহমেদ, যারটা সঠিক হইছে। এর আগে যেটা করছে তারটা হয় নাই, বাট খালিদেরটা হইছে। ও ঢাকার বাইরে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট কলেজের স্কুলের স্টুডেন্ট। ওকে, তাহলে এটা নিউট্রন সংখ্যা এত, তাহলে আমরা বলতে পারি এরা পরস্পরের
এরা পরস্পরের আইসোটোন, এরা পরস্পরের আইসোটোন। ওকে, একটু দেখো সেকেন্ড উদাহরণটা তুমি একটু বের করো। আমরা যদি মনে করো নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বা অক্সিজেনের সাথে ফ্লোরিনের যেটাই কম্পেয়ার করো না কেন, ধরে নাও এটা অক্সিজেন, নাইট্রোজেন 714, নাইট্রোজেন 715, ধরে নাও নাইট্রোজেন 716। আমরা এখান থেকে একটু দেখি 816 অক্সিজেন 8 কি হবে 17, এটা অক্সিজেন 8 18। বলো কোনটা হবে ফার্স্ট? এখান থেকে আইসোটোনটা বের করে নাও, কারা হবে পরস্পরের আইসোটোন, এখান থেকে বের করে নাও। ফার্স্ট 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 বলো। ওকে ওকে, এখানে কিন্তু আরো আইসোটোন আছে, অনেকে কিন্তু অনেক প্যাটার্নে আইসোটোন বের করছে, এই সেট থেকে কিন্তু আরো আইসোটোন আছে, যারা অনেকে কিন্তু বের করছে। আমি দেখছি যে কমেন্টসে দেখছি যে এখানে আরো আইসোটোন, যেমন 14 আর 6, একটু দেখো 14 6 থেকে কত হয় 8, আর এখানে 8 আছে কত 15 আর 7, এখানে 8, তাহলে নাইট্রোজেন আর এই কার্বন পরস্পরের কি আইসোটোন। এটাও কিন্তু হবে, এটা 1, এটার ক্ষেত্রে আমরা ধরলাম 2, এখানে কিন্তু আরো আছে নাইট্রোজেন 715 আর কার্বন 16 কত তোমার, এখানে কত বলা যাবে 6 এর কত হবে 14, ওদের অ্যানসারও সঠিক। হ্যাঁ, এটা ধরলাম আমরা 3 নম্বর উদাহরণ। 3 এর উদাহরণ একটু দেখো, এখানে অক্সিজেন আমরা দেখি কয় জোড়া বের করা যায়। নাইট্রোজেন এখানে 7, এটা হবে না, এটা 15, তাই নাইট্রোজেন 715 আর এটা হবে কি অক্সিজেন 816, এটা এক জোড়া হয়। তারপর এখানে আর কি হয়, এটা 18 8, তার মানে 10, তাহলে এটার ক্ষেত্রে কত হবে 16 7 9 7 16, এখানে কত 15 আর 7 কত 8, 16 আর 8, আর কত বের করা যায় দেখো তো, এখানে কত 17 আর 8 অক্সিজেন 8 9 17, আর এখানেও কত 17, তার মানে হচ্ছে নাইট্রোজেন 716 আর অক্সিজেন 8 তোমার 17, এরা কি পরস্পরের আইসোটোন। কারো কোনো ডাউট আছে কিনা দেখো, এরা পরস্পরের কি আইসোটোন, এরা পরস্পরের, এরা কি হবে আইসোটোন হবে, এরা পরস্পরের কি আইসোটোন। দেখো তোমার কারো কোনো ডাউট আছে কিনা একটু কমেন্টসে একটু জানাও, কারো কোনো ডাউট আছে কিনা। ওকে, একটু ওয়েট করো, আমরা শেষ করে দেব। হ্যাঁ, তুমি একটু দেখো, কারণ কি তোমার এইচএসসি লেভেলে সিলেবাসটা অনেক বড়, তোমার এগুলো সহজ টপিক, অনেক বড় টপিক হবে, হয়তো বা এক পেজ দেখাইতে পারো, পড়া বুঝাইতে বুঝাইতে টাইম চলে যাবে। হ্যাঁ, সহজ টপিক এই কারণে তোমার কাছে ভালো লাগতে পারে বা তুমি পারো, প্রত্যেকটা এভাবেই পারবা আশা করি, কিন্তু তোমার কি অনেক টাইম, যেগুলো সহজ সেগুলো যদি আমরা তাড়াতাড়ি শেষ করে দিতে পারি, কমপ্লেক্স যে টপিকগুলো আছে ওই টপিকগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে বেশি, টাইম দিতে হবে বেশি, এই কারণে আমরা সহজগুলো একটু তাড়াতাড়ি শেষ করতে চাই, এই কারণে তোমাকে আমাকে একটু সময় দিতে হবে। ওকে, তুমি দেখো আইসোটোনের ক্ষেত্রে দেখো কার্বন নাইট্রোজেন এরা একই মৌলের হয় না, ভিন্ন মৌলের। এরা যদি ভিন্ন মৌলের হয় তাহলে তাদের পর্যায় সহিত অবস্থানটাও কোনটা হবে ভিন্ন মৌলের, এদের ইলেকট্রন বিন্যাস কি হবে ভিন্ন হবে, এদের ইলেকট্রন বিন্যাস ভিন্ন, অভ্যন্তরীণ গঠন তোমার কি হবে ভিন্ন হবে, আগেরটার ক্ষেত্রে সবই ভিন্ন। এদের ক্ষেত্রে কি বলা যাবে, এরা ভিন্ন মৌলের, ইলেকট্রন বিন্যাস কি ভিন্ন, অভ্যন্তরীণ গঠন কি এদের ভিন্ন, এদের ভৌত রাসায়নিক ধর্ম কি হবে বলতো ভিন্ন হবে।
পর্যায় সারণীতে অবস্থান কি হবে? ভিন্ন হবে। অর্থাৎ এদের সবই ভিন্ন, শুধুমাত্র মিল কোনটা বলতো? নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা বাদে এদের সবই ভিন্ন। ঠিক আইসোবারে তোমার মিল কোনটা? শুধু ভর সংখ্যা। ভর সংখ্যা বাদে তাদের সবই কি বলতো? ভিন্ন। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি কি লিখতে পারি? এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আইসোটোনের বৈশিষ্ট্য, আইসোটোনের বৈশিষ্ট্য, আইসোটোনের বৈশিষ্ট্য। এটার ক্ষেত্রে তোমার কি এরা ভিন্ন মৌলের হয়, ভিন্ন মৌলের হয়। সেকেন্ড নম্বর পয়েন্ট, পর্যায় সারণীতে এদের অবস্থান ভিন্ন, সারণীতে এদের অবস্থান একবারে আইসোবারের মতো, এদের অবস্থান তোমার ভিন্ন। এদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, এদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, রাসায়নিক ধর্মাবলী কি হবে? তোমার ভিন্ন হবে। ধর্মাবলী এটা কি হবে? ভিন্ন। এই 4 আর 5 এদের ইলেকট্রন বিন্যাস ভিন্ন, এদের ইলেকট্রন বিন্যাস ভিন্ন। এটা আইসোবারের সাথে 4 নম্বর পয়েন্টটা অ্যাড করে নিও। 5 নম্বর পয়েন্টে এদের অভ্যন্তরীণ গঠন, এদের অভ্যন্তরীণ গঠন, এদের অভ্যন্তরীণ গঠন তোমার কি হবে? ভিন্ন হবে। এদের অভ্যন্তরীণ গঠন তোমার কি হবে? ভিন্ন হবে। এই দুটো পয়েন্ট তুমি কি করবা বলতো? এর সাথে কাউন্ট করে নেবা আইসোবারের সাথে। আইসোবার ও ইলেকট্রন বিন্যাস ভিন্ন, অভ্যন্তরীণ গঠন যে বৈশিষ্ট্য একই রকম। আজকে আমাদের কেমিস্ট্রি ছিল এক্সট্রা তোমার লেকচার, রবি মঙ্গল এই 2 দিনই আমরা বৃহস্পতিবার এক্সট্রা ক্লাস দেব। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কিন্তু কিছুদিন পর অনলাইনে একটা এক্সাম নেব তোমাদের, হয়তোবা 15 মিনিট 20 মিনিটের এডমিশন বেস এক্সাম। যতটুকু পড়ানো হবে, যতটুকু কোশ্চেন করা যাবে তার উপর। তোমার রাজীব চৌধুরী বলছিল যে স্যার কি পড়ানো হবে টপিক, আমাকে একটু যদি আগে বলতেন, পড়াটা একটু রিভিউ করে রাখতাম। রাজীব আমি ভুলে গেছি, হ্যাঁ ব্যস্ততার কারণে আমি বলতে পারিনি। আমি বলি যে এর পরের টপিকগুলো হবে আজকের পরে, নেক্সট ক্লাসে হবে, পড়ানো হবে। এটা হচ্ছে আইসো ডায়াফার, আইসো ইলেকট্রনিক, তারপর হচ্ছে তোমার আইসোমার, আইসো এস্টার, তারপর বিভিন্ন পরমাণু মডেল। এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কি করব? আলোচনা করব। কি বলছি? আইসো ইলেকট্রনিক, আইসো ডায়াফার, আইসো এস্টার, তারপর তোমার আইসোমার, তারপর বিভিন্ন পরমাণু মডেল। এগুলো নিয়ে আমরা কি করব? আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্তই লেকচার থাকুক। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। অবশ্যই এই লেকচারটা তোমার খাতায় তোমার কি করতে হবে? উঠাতে হবে। তাহলে আমাদের নেক্সট লেকচারটা হবে কি? রবিবার সন্ধ্যা 7টা 15 মিনিটে। সবাই ভালো থাকো, বাই বাই।